বন্ধুরা, আজকের নাটকে আপনারা দেখবেন কিভাবে একটি সাধারণ ভুল পুরো জীবন বদলে দেয়। নাটকের এই আবেগঘন মুহূর্তগুলো মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তুমি ওনাকে কেন তুমি এইভাবে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছ? ভিক্ষা? আরে এরা তো ভিক্ষুক সেজে অভিনয় করে, অভিনয় বিজনেস করে। এদের ঢাকা শহরে দেখো কি বাড়িও আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকাও আছে। তাই নাকি? কি বলো সব? স্যার, উনি ঠিক কথাই কইছে। আমার গুলশান বনানীতে একটা ফ্ল্যাট ছিল, ব্যাংকে অনেক টাকাও ছিল। তাহলে এইটার যিনি বিজনেস করতেছে তারে কোনো কিছু কওয়ার ভাষা আমার জানা নাই স্যার। অথচ আমার চিনল না। আমি ফকিরনি কইয়া দূর দূর কইরা তারাই দিল। হ্যালো ভিউয়ার্স, আজকের নাটকের অভিনয় এবং মেকিং এক কথায় অসাধারণ। বিশেষ করে এই দৃশ্যের পর গল্পের মোড় যেভাবে ঘুরেছে তা সত্যিই দেখার মতন। চলুন দেখে নিই। আচ্ছা, তখন তুমি এরকম অসহায় তোমার মায়ের বয়সে একটা ভিক্ষুক মহিলার সাথে এরকম খারাপ ব্যবহার করলা কেন? সে না হয় আমার গায়ে একটু হাত দিয়েছে, এর জন্য তুমি তাকে ধাক্কা দিবা? আমার না ছোটবেলা থেকে একটা স্বভাব আছে, ফকির মিসকিনদের না আমি দেখতে পারি না, দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। ছি 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 ছি, তোমার তো দেখছি মানবতা বলতে কিচ্ছু নেই। মানবতা নেই বলতে কি বলছো? তুমি কি বলতে চাচ্ছ এখন এই ফকির মিসকিন মহিলাটাকে আমি এখন জড়িয়ে ধরে মা মা বলতাম, তাই না? আমি তোমাকে বলি না এই যে মা মা বলে জড়ায় ধরতে, আমি শুধু তোমাকে বলছি তুমি ওনাকে কেন ধাক্কা দিলা, এটা তোমার ঠিক হয় নাই। তুমি এত বড় একটা অফিসার, তুমি কালচার স্ট্যাটাস কিচ্ছু বোঝো না। ফার্স্ট ক্লাস অফিসার তুমি, এরকম গরিব মিসকিনদের জড়িয়ে ধরা, টাকা দেওয়া, এগুলো না কোনো ক্লাস স্ট্যাটাস কালচারের মধ্যে পড়ে না। শোনো, আমার বাবা মা আমাকে কি শিখেছে জানো? গরিব অসহায় মানুষদেরকে কখনো অবহেলা করতে নেই। আমি যে এত বড় একটা অফিসার হয়েছি, এত টাকা পয়সার মালিক হয়েছি, আমি যদি এই টাকা পয়সাগুলো এখন খারাপ কাজে উড়াই দিই, গরিবদের সাহায্য না করি, তাহলে কি আমি কোনো মানুষের ভিতরে পড়ি? ওই টাইপের কালচারের মানুষ আমি না। এই জন্যই তোমাকে বললাম যে তুমি ক্লাস কালচার এগুলো কিছুই বোঝো না। একদম চুপ, তুমি কিন্তু বেশি কথা বলছো। আশ্চর্য, ওরকম একটা ফকিন্নির জন্য তুমি আমার সাথে এরকম বিহেভ করছো কেন? কথা সেটা না, কথা হলো তুমি ওনাকে এইভাবে ধাক্কা দিছো, সেটাতে আমি অনেক কষ্ট পেয়েছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি তোমার ভালোবাসা বিয়ে করছিলাম, ভেবেছিলাম তোমার মনটা অনেক সুন্দর, কিন্তু আজকে আজকে আমার বোঝা হয়ে গেছে তোমার মনটা যে কত কুষ্টি। ও তাই, ঠিক আছে, তাহলে এখনই আমি এই বাসা ছেড়ে চলে যাব। আমার মন যখন এমন করে বুঝতে পেরেছি। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবার যদি ওনার গায়ে হাত তোলার চেষ্টা করো না তুমি, তাহলে একদম তোমার মানবতা শিখাই দিব আমি। এত বেয়াদব হয়েছে কেন তুমি? সামান্য একটা ফকিন্নির জন্য আজকে আমার গায়ে হাত তুলতে একদম পারলে? চুপ, একটা কথা বলবো না তুমি। আসো আমার সাথে। কি ব্যাপার, তোমার প্লেট খালি কেন? খাচ্ছ না কেন তুমি? আমি খাবো না। তুমি ফকিন্নির জন্য আমার গায়ে হাত তুলেছো, আমি কিচ্ছু খাবো না। আশ্চর্য, মহিলাটা একটা বয়স্ক মহিলা, তারপর আবার ভিক্ষা করে। দেখো, তুমি ওই মহিলার সাথে যেরকম একটা খারাপ ব্যবহার করছো না, এটা আমি একদম সহ্য করতে পারিনি। কেন সহ্য করতে পারো নাই? আমার থেকে কি তার জন্য তোমার বেশি ভালোবাসা উঠে উঠেছে? হ্যাঁ, বেশি দরদ? আসলে সত্যি কথা কি জানো, আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আমি গরিব ঘরের একটা ছেলে, জীবনে অনেক স্ট্রাগল করে তারপরে এই জায়গায় এসেছি। হ্যাঁ, আমি জীবনে কোনোদিন একটা ভালো জামা পরতে পারিনি, ভালো খাবার খেতে পারিনি। আমার মা এরকম মানুষের বাড়িতে কাজ করে টাকা নিয়ে আসতো, আর সেই টাকা দিয়ে আমার পড়ালেখার খরচ চলতো। কি বলছো? আমার মা সবসময় দোয়া করতো জানো, আমি যাতে অনেক বড় অফিসার হই, আমার যাতে অনেক টাকা হয়। কিন্তু আমার মায়ের সব দোয়া ঠিকই কবুল হয়েছে। দেখো আজকে আমি কত বড় অফিসার, আজকে আমার কত টাকা, কিন্তু আজকে আমার মা নেই।
আসলে হয়েছে কি জানো, আমি যখন আমার মায়ের মতন এরকম বয়স্ক মহিলা দেখি, আমি তাদের অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। কারণ আমার গরিব মা যদি না থাকতো না, তাহলে আমি প্রতিষ্ঠিত হতে পারতাম না, এত বড় অফিসার হতে পারতাম না। আই এম সরি। আসলে আমি তো তোমার জীবনের এসব কাহিনী জানতাম না। আমাকে মাফ করে দিও। নাও এবার একটু খাও। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। আরে না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরে আপনি সেই না, ওই যে ওই দিন আমার বাসার সামনে আমার ওয়াইফ আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, ওই যে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছিল, চিনতে পারছেন আমাকে? কি ব্যাপার, কান্না করতেছেন কেন? আচ্ছা, আমার ওয়াইফের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার ওয়াইফের এই কাজটা করা ঠিক হয়নি। আমার ওয়াইফকে আপনি ক্ষমা করে দেন প্লিজ। ক্ষমা? ক্ষমা তো তারে আমি কইরেই দিছি, কিন্তু মহান রাব্বুল আলামিন মনে হয় তারে ক্ষমা করে নাই। কি বলছেন আপনি? বুঝলাম না আসলে। আপনারে সেদিন আমি বলছিলাম না, গুলশান বনানীতে আমার একটা ফ্ল্যাট আছে, ব্যাংকে অনেক টাকা আছে। ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন তো। আচ্ছা, আপনি এত কিছু থাকা সত্ত্বেও আপনি ভিক্ষা করছেন কেন? এত কিছু থাকতে কেউ কি শখ করে ভিক্ষা করে বাবা? আমার অনেক টাকা ছিল, আমার স্বামী অনেক বড় বিজনেস করতো, কিন্তু এখন আমার কিছুই নাই। ও মাই গড, কি বলেন? কেন, কি হয়েছিল যে আপনি হঠাৎ করে কোটিপতি থেকে এখন ভিক্ষুক হয়ে গেলেন? শুনবেন সেই কাহিনী? জি, শোনার খুব ইচ্ছা ছিল, বলবেন? আমার কোটিপতি ঘরে আমার একটা জেদি মেয়ে ছিল। সেই মেয়েটারে নিয়ে আমি একদিন ঘরের থেকে বাইর হয়েছিলাম। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, ভাত খাবো, টাকা দে, টাকা দে, টাকা দে, ভাত খাবো, টাকা দে, টাকা দে। বাজে গন্ধ আসতেছে এই পাগলের গায়ের থেকে। মা, ওকে এখান থেকে সরে যেতে বলো তো, আমার মাথা ঘোরাচ্ছে ওর গায়ের গন্ধে। আরে দাঁড়া, ওনার মনে হয় খিদে পেয়েছে, ওনাকে কটা টাকা দিয়ে দিই। টাকা দে, টাকা দে, ভাত খাবো, টাকা দে, টাকা দে। টাকা দিব মানে? তুমি রাখো তো, আমি দেখছি। এই সমস্ত পাগল সাজার ভান করে আসে। আই, যা এখান থেকে, যা। টাকা দে, টাকা না দিলে আমি যাবো না, ভাত খাবো, টাকা দে, টাকা দে। যাবি না তুই? টাকা না দিলে আমি যাবো না, দে, টাকা দে, টাকা দে, টাকা দে। তোমার সাহস একদম লাগতে পারে তোর পেটটা। আরে মৌ, তুই সব কি করছিস? চারদিকে লোকজন দেখছে তো। দেখলে দেখুক, তাতে কি হয়েছে? ওর যেটা প্রাপ্যকে সেটাই দিয়েছি। তুই আমার ধাক্কা দিয়ে পালাইছিস না, আমার পেটের মধ্যে লাথি দিতে চাইছিলি না? ওই আল্লাহ সব দেখছে, সব দেখছে। ওই আল্লাহ একদিন তোর পেটে লাথি মারবো, তুই মনে রাখিস, তোর পেটে লাথি মারবো, লাথি মারবো। টাকা দে। তুই যাবি এখান থেকে, আমার কিন্তু মাথা আমি ঠিক রাখতে পারতেছি না এখন। যা, নাহলে কিন্তু তোকে মারতে মারতে মেরে ফেলবো। পারবি না, আমারও মারতে পারবি না, কেউ আমার মারতে পারবো না, কেউ না, তুইও না, কেউ মারতে পারবো না আমারে। টাকা দে, টাকা দে, ভাত খাবো। এমন চল তো, চল আয় দিকে, চল আয়। তুই আমার মারছস না, তুই আমার পেটে লাথি দিতে চাইছিলি না? ওই আল্লাহ সব দেখছে। ওই আল্লাহ একদিন তোর পেটে লাথি মারবো, তুই ধ্বংস হয়ে যাবি, তুই পথের ফকির হয়ে যাবি। আমি অভিশাপ দিলাম, আল্লাহর কাছে অভিশাপ দিলাম, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। সেই পাগলের অভিশাপ আমাকে লাইগা যায়। আমার স্বামী এক এক কইরা সব বিজনেসে লস খাইতে থাকে,
ঋণের দায়ে আমাকে ফ্ল্যাটটাও বিক্রি করে দিতে হয়, তারপরও ঋণ শোধ হয় না। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী ব্যাংকে ঋণের টেনশন করতে করতে হার্ট অ্যাটাক করে মারা যায়। আমাকে উপার্জনের একমাত্র অবলম্বন শেষ হয়ে যায়। এরপর আমরা রাস্তায় নেমে আসি। তারপর আমি আমার মেয়েরে নিয়ে একটা ছোট্ট বাসা ভাড়া করি, কিন্তু সেই বাসার ভাড়া দিব কিভাবে, সংসার চলবে কিভাবে? সেই জন্য আমি মানুষের বাসায় কাজ করা শুরু করি। আর সেদিন থেকে আমি হয়ে গেছি কাজের বুয়া। আপনার মেয়ে কি এখন বেঁচে নেই? আছে, আমার মেয়ে বাইসা আছে, কিন্তু এত কিছুর পরেও তার অহংকার আর জেদ বিন্দুমাত্র কমে নেই। এখনো সে সেরকমই আছে। আপনি শুনবেন বাবা, আমার মেয়ের কাহিনী শুনবেন? জি বলুন। মা, তুমি ভার্সিটি থেকে আসলা? আমি তো ওই বাড়িতে কাছে যাইতাছি। এনো, এই যে বাসার চাবিটা রাখো। দেখো মা, আমি তোমাকে একদিন মানা করছি আমাকে রাস্তার মাঝখানে যেখানে সেখানে মেয়ে বলে ডাকবা না। তুমি মানুষের বাসায় কাজ করো, তুমি কাজের বুয়া। তুমি যদি আমাকে মেয়ে বলে ডাকো তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? আমার আসলে মনে ছিল না মা, তোমার দেখা চাবির কথা মনে পড়লো তো তাই ডাকছি। চুপ করো। আমি ভার্সিটিতে যাই, আমার একটা মান সম্মান আছে। আমার ফ্রেন্ডরা যদি জানতে পারে যে একটা কাজের মহিলা আমার মা, আমি একটা কাজের বুয়ার মেয়ে, তাহলে আমার প্রেস্টিজ আর মান সম্মান কোথায় থাকবে? না না, আমি কাউরে বলবো না যে তুই আমার মেয়ে। দেখো, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আজকের পরে যদি তুমি কোনোদিন আমাকে রাস্তাঘাটে ভেবে মেয়ে বলে ডাকো তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। দাও চাবি দাও। আল্লাহ, এই মেয়েটার অহংকার আর জেদের কারণে আমি কোটিপতি থেকে আজকে ফকির হয়েছি। আজকে আমি মানুষের বাড়িতে কাজ করে খাই, আমি কাজের বুয়া। মানুষের বাড়িতে কাজ করে আইনা দিতে চায় না। এগুলো কি রান্না করছো? আমার যা সামর্থ্য আমি তাই রান্না করছি। এই সমস্ত ইমোশনাল কথাবার্তা আমাকে বলো না তো, এসব আমি খেতে পারবো না। খাবি না মানে? খাবি না কেন? তুই কি এখনো কোটিপতির মেয়ে আছিস নাকি? আরে আমরা কোথায় ছিলাম আর কোথায় আছি সেটা কি একবারও তুই চিন্তা করিস না? দেখো, এই সমস্ত ইমোশনাল কথাবার্তা আমাকে বলতে আসবে না। আমি খাবো না, ব্যাস খাবো না। দেখ মা, একটু কষ্ট করে খায় নে। আমার হাতে টাকা পয়সা থাকলে আমি তো তোরে মাছ মাংস আইনা দেই। এখন তো আমার হাতে টাকা পয়সা নাই। বললাম না আমি খাবো না, মানে খাবো না। হায় হায়, এই কটা ভাতের জন্য আমি মানুষের বাসায় কাজ করি, কত কষ্ট করি। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুদ্রায় দিবা না? মারে
তুই কালকে রাত থেকে কিছু খাস নাই, না খেয়ে আসছিস। চল একটু নাস্তা করে নিবি। আমি ওইসব আলতু ফালতু খাবার আর খাবো না। ফালতু খাবার খাবি না? তাহলে তুই কি খাইতে চাস? তুই যেগুলো খাইতে চাস সেগুলো টাকা আমি কোথায় পাবো? তুমি যদি মানুষের বাসায় কাজ করে টাকা জোগাড় করতে না পারো তাহলে চুরি করবা। কি এত বড় কথা তুই বলতে পারলি? আমি চুরি করব? সেটাও যখন করতে পারবে না তাহলে মরে যাও। তোমার বেঁচে থাকার কি দরকার? নিজের মেয়েকে যদি তার পছন্দের খাবারটুকুই না দিতে পারো তাহলে বাঁচার দরকার নেই তো। তুই আমার মৃত্যু কামনা করতেছিস? আমি তোর মুখের দিকে তাকাইয়া তোর লেখাপড়া শেখানোর জন্য মানুষের বাসায় কাজ করতেছি, মানুষের বাসায় কাজ করে তোর আমি লেখাপড়া শিখাইতেছি, আর তুই আমার মৃত্যু কামনা করিস? তুমি মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া শেখাচ্ছ, তাতে কি হয়েছে? এটা তো তোমার দায়িত্ব, তুমি তোমার দায়িত্ব পালন করতেছো। এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমি শুধু আমার দায়িত্ব পালন করতেছি। ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি হোটেলে গিয়ে তোর জন্য মাংস আর পরোটা নিয়ে আসতেছি। তবু তুই না খেয়ে থাকিস না। তুই না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হয়, বুকের ভিতরে কেমন জানি করে। বাবা, আমার মেয়েটা গত রাত থেকে না খাই আছে। আমার 2টা পরোটা আর একটু গরুর মাংস দিবা? আমার কাছে এখন টাকা নাই। আমি এক সময় আইসা তোমার টাকা দিয়ে যাব। টাকা পয়সা নেই, এবার গরুর মাংস আর পরোটা নিতে আসছে মেয়ের জন্য। এটা কি নোংর খানা নাকি? এমন করে বললেন না বাবা। আপনি এখন আমারে পরোটা আর গরুর মাংস দেন, আমি সত্যি সত্যি পরে আইসা টাকা দিয়ে যাব। হ্যাঁ, তোমার এগুলা দিই, আর পরে তোমার খুঁজেই পাওয়া যাবে না। আজারে পেঁচাল পারো না, কাস্টমার আসবে, এখান থেকে যাও। বাবা, আপনার কাছে অনুরোধ করে বলতেছি, আমারে খাবারটা দেন, আমি পরে আইসা টাকা দিয়ে যাব। তুমি কি যাইবা নাকি তোমাকে ঘাট দেখাতে বার করে দিন? একটু দয়া করেন বাবা, আমি সত্যি পরে আইসা আপনার টাকা দিয়ে যাব। তুমি তো সোজা কথার মানুষ না, যাও এখান থেকে। মা, মা, কি? আমার 5,000 টাকা লাগবে, আমাকে 5,000 টাকা দাও। 5,000 টাকা? এত টাকা দিয়ে কি করবি তুই? সামান্য 5,000 টাকাকে এতগুলো টাকা বলছো কেন? 5,000 টাকা এখন আমাদের কাছে 5 লক্ষ টাকার সমান। দেখো, আমি এত কিছু বুঝি না। আমার 5,000 টাকা লাগবে, আমাকে দাও, আমি কক্সবাজার যাব। কক্সবাজার যাবে কিসের জন্য? ঘুরতে যাব। আমার মন একদম ভালো নেই, আমি কক্সবাজার ঘুরতে যাব। আরে আমি মানুষের বাড়িতে কাজের বুয়ার কাজ করে পেটের ভাত জোগাড় করতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, তোর লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাই, আর সেই কষ্টের টাকা দিয়ে তুই কক্সবাজার ঘুরতে যাবি? সেটা তুমি পারো না, তোমার ব্যর্থতা। সেই ব্যর্থতার দায়ভার তো আমি নিব না। আমার টাকা লাগবে, তুমি আমাকে টাকার জোগাড় করে দিবে। আচ্ছা, তোর এই মায়ের প্রতি কি একটু দয়া হয় না? কিসের দয়া হবে? মানুষের বাসায় কাজ করে তো টাকা কম পাও না। আমি যে টাকা পাই সব টাকা তো তোর পেছনেই আমার খরচ হয়ে যায়। তুমি আমাকে টাকা দিবে কিনা বলো। আমি এখন পারবো না, এখন আমার হাতে টাকা নেই। টাকা পাওয়া পর্যন্ত আমাকে একটু সময় দে। আচ্ছা ঠিক আছে, দিলাম, কিন্তু খুব বেশি সময় তোমাকে আমি দিতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করে আমাকে দিবে, আমি কক্সবাজার যাবই যাব। আল্লাহ, আমি এত টাকা এখন কই পাবো? আমি এখন কি করবো আল্লাহ? মেয়ে যখন এরকম, তাকে তো আর ফেলে দিতে পারি না। কষ্ট করে হলেও যেভাবেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। আল্লাহ তুমি ভরসা।
সেই যে আমার মেয়েটা কক্সবাজার গেল আর আমার বুকে ফিরে আসলো না। আমি তার অনেক খুঁজছি কিন্তু পাই নাই। কষ্ট করতে করতে আমি অসুস্থ হয়ে গেছি। আমার এই পাটা অবসর মতো রয়ে গেছে। মানুষের বাড়িতে আর কাজে নেয় না, তাই পেটের দায়ে রাস্তায় নামছি, হাত পাততাছি, মানুষের কাছে ভিক্ষা চাইতাছি। এখন ওষুধ খায় আমার পাওয়াটা একটু ভালো, তবে পায়ে তেমন একটা শক্তি পাই না। আপনার মেয়ের কি আর কোনো খোঁজ খবর পাননি? হঠাৎ একদিন আমার মায়েরে খুঁজে পাইছি, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি হয়েছিল? খুঁজে পাওয়ার পরে আমার মেয়ে ফকিন্নি কই আমার দূর দূর করে তাড়াই দিছে, আমার পরিচয় দেয় নাই। আগে যখন মানুষের বাসায় কাজ করতাম তখন কাজের বুয়া হিসাবে আমার কোনোদিনও পরিচয় দেয় নাই। আপনার ওই স্বার্থপর মেয়ের ঠিকানাটা আমাকে দেন, আমি ওর সাথে দেখা করব। আমি ওনাকে একটু জিজ্ঞাসা করব যে যেই মা এত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে তাকে লেখাপড়া শিখাইছে, সেই মাকে কিভাবে সে অস্বীকার করে। দেন, ঠিকানাটা দেন আমাকে। না কেন? আপনি কেন বলতে পারবেন না? আপনাকে এখনই বলতে হবে। আপনি এখন এই মুহূর্তে আপনার মেয়ে কোথায় থাকে সেই ঠিকানা আমাকে দিবেন, আর যদি না দেন তাহলে আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আমার মায়ের মর্যাদা দিয়ে আপনাকে আমার বাসায় আমি রাখবো। না বাবা, আমি তার ঠিকানা বলতে পারবো না। আমি না কিছুই বুঝতে পারছি না। আপনি আমার বাসায়ও যাবেন না, আবার আপনার মেয়ের পরিচয় দিবেন না। না বাবা, আমি বলতে পারবো না বাবা। আপনার কসম লাগে, আপনার মেয়ের পরিচয়টা আমাকে একটু বলুন। না না বাবা, আমি বলতে পারবো না। আরে কেন বলতে পারবেন না? আপনিও তো আমার মায়ের মতো। আপনার মতনই ঠিক আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া শিখাইছে, এত বড় অফিসার বানাইছে। আমার মা আজকে বেঁচে নেই, কিন্তু আপনার দেখে আমার মায়ের কথা মনে পড়ছে। আপনি বলেন, আপনার মেয়ে কোথায় থাকে? আপনার মেয়ের ঠিকানা আমাকে বলেন। না না বাবা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি বলতে পারবো না বাবা। আপনার আমি মা ডাকছি না? আপনার যেইভাবে হোক বলতেই হবে যে আপনার মেয়ে কোথায় থাকে। আর যদি না বলেন তাহলে এখন এই মুহূর্তে আমি আপনারা আমার বাড়িতে নিয়ে যাব, আর আমার মায়ের মর্যাদা দিয়ে আপনারা আমার বাসায় রাখবেন। না বাবা, আমি তোমার বাসায় যাব না। আমি যদি পরিচয় দেই আমার মেয়েটা কই আছে, তাইলে তো তুমি অবাক হয়ে যাবা। অবাক হব মানে? তারপর বলুন, আমি শুনতে চাই আপনার মেয়ে কোথায় আছে। আপনি আমাকে শুধু ঠিকানাটা দেন, আপনাকে আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি আপনার বুকে ফিরিয়ে দিব। আপনি যদি আমাকে সন্তান ভাবেন তাহলে প্লিজ আপনার মেয়ের পরিচয়টা দিন। আমার মেয়ে তোমার বউ। কি বললেন? আমার বউ? মৌ? মানে মৌ আপনার মেয়ে? তাহলে সেই দিন আপনি কিছু বললেন না কেন? আপনি আসুন আমার সাথে। না বাবা, আমি যাব না। আমি আমার এই মুখ নিয়ে আমার মেয়ের সামনে দাঁড়াবো না বাবা। আপনাকে এখন আমার সাথে যেতেই হবে, আপনি কোনো কথা বলবেন না। চলুন আমার সাথে, চলুন। মৌ, 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 আসছি। তুমি ফকিন্নিটাকে আমাদের ড্রয়িং রুম পর্যন্ত এনেছো? উনি ফকিন্নি? হ্যাঁ, যে মেয়ে তার মাকে ফকিন্নি বলে, যে মেয়ে তার মার পরিচয় দিতে চায় না, আর যাই হোক সেই মেয়ের সাথে সংসার করা যায় না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, বেরো। না বাবা, তুমি আমার কারণে মেয়েটারে বাড়ি থেকে বাইর করে দিও না। আমি সারা জীবন ওর জন্য অনেক কষ্ট করছি।
এই ফকিন্নি মা তোর জন্য কি করে নাই? শুধুমাত্র তোর সুখের কারণে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে কাজ করছে, তারপরও তোর অহংকার কমে নাই। আমার না সত্যি কথা আজকে ভাবতেই না ঘৃণা করতেছে, তোর মতো মেয়েরে আমি বিয়ে করছি আর তুই আমার বউ। মারে, বিশ্বাস কর, আমি তোর মায়ের পরিচয় দিতে চাই নাই, আমি এই বাড়িতে আসতেও চাই নাই। তোর মতন মেয়ে যাতে আর কারো ঘরে জন্ম না নেয়। আর এই মা আজকে থেকে আমার, তুই তো মার পরিবন থাকবে। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। আমার স্যার, আজকে থেকে এই রুমে আপনি থাকবেন, এই রুম আপনার। বাজান রে, আমি যেই মেয়ের সুখের জন্য সারা জীবন এত কষ্ট করছি, সেই মেয়ের কষ্ট তো আমি সহ্য করতে পারবো না বাবা। তুমি ওর উপর রাগ করো না, ওর একটু ভালো করে বুঝায় বইলো, ও বুঝবে। তবু তুমি ওরে কোনো কষ্ট দিও না বাজান। আপনি আপনার যে মেয়ের জন্য আমার কাছে আকুতি করতেছেন, আপনার মেয়ে কিন্তু এই আকুতির যোগ্য না। আপনি রেস্ট নেন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করতেছি। যে মেয়ে তার মার পরিচয় দিতে চায় না, আর যাই হোক, সেই মেয়ের সাথে সংসার করা যায় না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা বেরো। এই ফকিন্নি মা তোর জন্য কি করে নাই? শুধুমাত্র তোর সুখের কারণে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে কাজ করছে, তারপরও তোর অহংকার কমে নাই। না বাবা, তুমি আমার কারণে মেয়েটারে বাড়ি থেকে বাইর করে দিও না। আমি সারা জীবন ওর জন্য অনেক কষ্ট করছি। মারে, আমি জানি আমি এই বাড়িতে থাকলে তুই এইখানেই বসে থাকবি, তুই এই ঘর থেকে বাইর হবি না, ওই ঘরেও যাবি না। এই জন্য আমি চলে যাচ্ছি মা, তুই ভালো থাকিস। যে এর জন্য আমি সারা জীবন কষ্ট করছি, যে মেয়ের শুধুমাত্র আমি সুখই চাইছি, কোনো কষ্ট চাই নাই, আজকে আমার চোখের সামনে তোর এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি চাই তুই ভালো থাকিস। মা, মা তুমি আমাকে মাফ করে দাও মা। আমার জিত অহংকারে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমাকে মাফ করে দাও মা। আমার রাগ, জিত, অহংকার আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে গেছে মা। আমি তোমাকে কোনো কষ্ট দিব না মা। তুমি আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।